একসময় দূরবর্তী মানুষদের জন্য যোগাযোগের একমাত্র উপায় ছিল চিঠি, আর এখন প্রযুক্তির কল্যাণে কত যে যোগাযোগের উপায় আছে সেসব নিশ্চয়ই তোমাদের অজানা নেই। আর ঘরে বসে যেহেতু আমার এই ভিডিও ক্লাসটি তোমরা করতে পারছো, তার মানে সেসবের সাথে তোমাদের মোটামুটি জানাশোনা আছে। তো এদের মধ্যে ইমেইল বেশ জনপ্রিয় একটা মাধ্যম, কেননা লেখা পাঠানো তো আছেই, এছাড়া অ্যাটাচমেন্ট হিসেবে বিভিন্ন ডকুমেন্ট, অডিও, এমনকি ভিডিও ক্লিপসও এই ইমেইলে পাঠানো যায়, আর এটি বেশ ফর্মাল একটা যোগাযোগের মাধ্যম। তোমরা অনেকেই হয়তো ইমেইল ব্যবহার করেছো কিংবা করনি, বা যারা করনি হয়তো খুব দ্রুতই করে থাকবে। কিন্তু একটা জায়গায় তোমাদের অবশ্যই ইমেইল লিখতে হয়, সেটা হচ্ছে পরীক্ষার খাতায়। আজ তোমাদের এটিই দেখাবো যে পরীক্ষার খাতায় কিভাবে ইমেইল লিখতে হয় এবং কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে। তার আগে বলে নেই, এই ইমেইলকে কিন্তু বাংলায় বলা হয় বৈদ্যুতিন চিঠি। অর্থাৎ প্রশ্নে যদি দেখো যে বৈদ্যুতিন চিঠি লিখতে বলা হয়েছে, তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যাহা বৈদ্যুতিন চিঠি তাহাই ইমেইল। ইমেইল লেখার জন্য যে বিষয়টি জানা দরকার এবং অবশ্যই জানা দরকার, সেটি হচ্ছে ইমেইল অ্যাড্রেস লেখার নিয়ম। অর্থাৎ তোমরা যখন ইমেইল লিখবে তখন অবশ্যই একটা ইমেইল অ্যাড্রেস লিখতে হবে, যাকে লিখবে তার অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে প্রথম অংশে থাকবে একজনের নাম, অর্থাৎ যাকে পাঠানো হবে তার নাম, এবং এরপরে একটা অ্যাট চিহ্ন, এবং তারপরে থাকবে ডোমেইন নেম, অর্থাৎ এই আইডিটি এই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। এটা ইমেইল অ্যাড্রেস লেখার সাধারণ নিয়ম, এবং এইখানে দুইটা জিনিস কিন্তু অবশ্যই মানতে হবে। সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ক্যাপিটাল লেটার থাকবে না, অর্থাৎ বড় হাতের অক্ষর কিন্তু লেখা যাবে না, সবগুলো অক্ষরই থাকবে ছোট হাতের বা স্মল লেটার। এবং আরও একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু কোনো স্পেস নেই, অর্থাৎ নামে যখন দুইটা অংশ থাকে আমরা মাঝখানে যে ফাঁকা জায়গাটা রাখি, ইমেইল অ্যাড্রেস লেখার সময় ওই ফাঁকা জায়গাটা কিন্তু থাকবে না। তাহলে এই দুইটা বিষয় মনে রাখতে হবে অবশ্যই। একটা হচ্ছে সবগুলো ছোট হাতের অক্ষর থাকবে, আর একটি হচ্ছে মাঝখানে কোনো স্পেস থাকবে না। এখানে আরও কিছু ইমেইল অ্যাড্রেস আছে যেখানে তোমরা একটু ভ্যারিয়েশন দেখতে পারবে, যে পরেরটায় দেখো কিছু সংখ্যা আছে, অর্থাৎ একই নাম তো শত শত মানুষের হতে পারে, এই জন্য কিছু সংখ্যা অ্যাড করা হয় যাতে এই আইডিটা অন্য আইডি থেকে আলাদা থাকে। অর্থাৎ একই আইডি একাধিক ব্যক্তির থাকতে পারবে না, সে কারণে অনেক সময় মানুষ এই সংখ্যা, যে কোনো সংখ্যা অ্যাড করে, সেটা কারো ফোন নাম্বারের পরের অংশ হতে পারে বা জন্মসালের অংশ হতে পারে, এরকম। আবার পরের দুইটি আইডিতে দেখবে যে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, ডট, আন্ডারস্কোর, এগুলোও কিন্তু ইমেইল অ্যাড্রেসে ব্যবহার করা হয়, কারণ একটাই যে বৈচিত্র্য আনার জন্য, একই আইডি যেন দুইজন ব্যক্তির না হয়, এই কারণে এইসব স্পেশাল ক্যারেক্টার বা সংখ্যা দিয়ে আইডিগুলো আলাদা করা হয়। তাহলে এই যে এই নিয়মে কিন্তু অবশ্যই মেইল অ্যাড্রেসটা সঠিকভাবে লিখতে হবে, আর সবার আগে এই অ্যাড্রেসটাই লিখতে হবে যেটা থাকবে টু অংশে, অর্থাৎ কার প্রতি মেইলটা দিতে বলা হয়েছে প্রশ্ন অনুযায়ী। এরপরে সিসি নামে একটা অংশ আছে, সিসি মানে হচ্ছে কার্বন কপি। অর্থাৎ যদি কখনো এমন বিষয় থাকে যে তুমি একই মেসেজ, একই ইমেইল একাধিক মানুষকে পাঠাতে চাচ্ছ, তখন এই যে সিসিতে ওই অ্যাড্রেসগুলো দিবে যাদেরকে তুমি পাঠাতে চাচ্ছ। সেক্ষেত্রে তোমার ওই মেসেজটা যতগুলো আইডি লেখা থাকবে সবগুলো আইডিতে চলে যাবে। আরও একটা বিষয় থাকে কখনো কখনো, সেটি হচ্ছে বিসিসি, অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি। কার্বন কপির অ্যাড্রেসে যারা থাকে তারা কিন্তু জানতে পারে যে কারা কারা ওই মেসেজটা পেয়েছে, কিন্তু বিসিসি অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপিতে যে অ্যাড্রেসগুলো থাকে তারা পরস্পর দেখতে পারে না যে এই মেসেজটা কারা পেয়েছে। অনেকটা গোপনীয় মেসেজ পাঠানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেটি সাধারণত তোমাদের লাগে না, কাজে পরীক্ষার জন্য এই অংশটা বাদ রাখলেও ক্ষতি নেই। তাহলে আমাদের দিতে হবে সিসি এই ঘরটা। যদি ব্যক্তিগত কোনো মেসেজ থাকে যেটি একজনকেই পাঠাবে, তখন কিন্তু সিসি লিখবে, কিন্তু সিসির ঘরটা ফাঁকা রাখতে হবে। তো এরপরে আছে সাবজেক্ট। সাবজেক্ট অর্থাৎ বিষয়, তোমার ইমেইলটা কি বিষয়ে সেটি লিখতে হবে এই সাবজেক্ট অংশে, এবং সেটি 2 থেকে 3 শব্দের মধ্যে লিখতে হবে, যাতে ওই বিষয়টা দেখে বোঝা যায় যে তুমি কি বিষয়ে ইমেইল লিখেছো। যেমন তুমি কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মেইল লিখেছো, তোমাকে প্রশ্নে যেরকম করতে বলা হয়েছে, তাহলে তুমি সাবজেক্টে কি লিখবে? জন্মদিনের শুভেচ্ছা। আবার যদি কখনো তোমাকে ছুটির আবেদন করতে বলা হয় মেইলের মাধ্যমে, তখন তুমি সেটা কি লিখবে? ছুটির জন্য আবেদন বা ছুটির আবেদন, মানে যত সংক্ষেপে পারা যায় যাতে বিষয়টা বোঝা যায় এইভাবে লিখতে হবে। সাবজেক্ট লেখার পরে তুমি তোমার মূল বক্তব্যটা লিখবে, অর্থাৎ ইমেইলে যে অংশটা তুমি লিখতে চাও, যেটা তোমার বন্ধুকে বা তোমার বাবা বা
টিচার যাকে জানাতে চাও সেই অংশটা লিখবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সাবজেক্টটা কিন্তু বাংলায় লিখবে আর মূল অংশটা অবশ্যই বাংলায় লিখবে, কিন্তু এই যে টু, সিসি আর সাবজেক্ট এই অংশগুলো ইংলিশেই লিখতে হবে, কারণ এটা একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে ল্যাপটপের বা মোবাইলের, এই অংশটা কিন্তু ইংলিশেই থাকে। কাজেই এই যে তুমি টু বাদ দিয়ে প্রতি বা সাবজেক্ট বাদ দিয়ে বিষয় লিখতে পারবে না। টু, সিসি, সাবজেক্ট এগুলো ইংরেজিতেই লিখতে হবে, কিন্তু সাবজেক্ট অংশে যেটা লিখবে, ছুটির আবেদন বা জন্মদিনের শুভেচ্ছা, এই অংশটা বাংলায় লিখতে পারো। তাহলে এখন দেখা যাক একটা ইমেইল যখন তুমি পরীক্ষার খাতায় লিখবে তখন সেটি কেমন দেখতে হতে পারে। শুরুতেই আছে টু, অর্থাৎ যাকে লিখতে বলা হবে সেই রকম একটা অ্যাড্রেস, এবং সিসি যে ঘরটি ফাঁকা আছে, কারণ এটি অবশ্যই একটি ব্যক্তিগত ইমেইল হতে যাচ্ছে যেটা অন্য কাউকে জানানোর প্রয়োজন নেই। আর পরে আছে সাবজেক্ট, যেখানে বিষয় আছে অভিনন্দন, অর্থাৎ কোনো একটা বিষয়ে অভিনন্দন দিবে। এই প্রশ্নটা কেমন থাকবে? তোমার কোনো কাজিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে এবং তাকে অভিনন্দন জানিয়ে তোমাকে যখন ইমেইল লিখতে বলা হবে তখন সেই উত্তরটা এরকম হতে পারে, বিষয় শুধু অভিনন্দন থাকবে, এরপরে তুমি এই তোমার বক্তব্যটা প্রকাশ করবে, এবং বক্তব্যটা কিন্তু খুব দীর্ঘ হবার দরকার নেই, মানে চিঠির চেয়েও সংক্ষিপ্ত। ইমেইল মানেই হচ্ছে মানুষ প্রয়োজনে যাতে খুব দ্রুত যোগাযোগ করতে পারে সেই উদ্দেশ্যেই ইমেইল লেখা হয়, কাজে ইমেইলে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই। যে জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য, যে এই যে কোনটার পরে কোনটা লিখতে হবে, অর্থাৎ প্রথমে টু, তারপর সিসি, তারপর সাবজেক্ট এবং তারপরে তোমার মূল বক্তব্য। এবং সবচেয়ে ভালো হয় যদি তুমি এই যে যেভাবে দেখানো আছে এরকম স্কেল দিয়ে একটা ঘর টেনে, টু, সিসি, সাবজেক্ট এগুলো আলাদা আলাদা ঘর টেনে তারপরে তোমার বক্তব্যটার জন্য একটা বড় ঘর করে সেখানে তোমার ইমেইলটা লেখো। এই ফরম্যাটে লিখলেই কিন্তু ইমেইলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়। আমি যখন শিক্ষার্থীদের খাতা কাটি তখন যে ভুলটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে যে ইমেইল অ্যাড্রেসটা থাকে সবার শুরুতে, সেখানেই দেখা যায় যে হয় ক্যাপিটাল লেটার লেখা অথবা কোনো একটা স্পেস আছে। আসলে কিছু জিনিস আমাদের মস্তিষ্কে গেঁথে থাকে যে আমরা তো নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার দেই, আবার যখন নামে দুইটা বা তিনটা অংশ থাকে তখন মাঝখানে একটা স্পেস চলে আসে। এই কারণে যারা জানে যে এখানে হবে না এই বিষয়গুলো তারাও অবচেতনে ভুল করে থাকে। কাজে এই বিষয়টা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে, কারণ এইখানেই তোমাদের নাম্বারটা কমে যায়। কারণ যখনই দেখবে যে তুমি ইমেইল অ্যাড্রেস লিখতে জানো না, তার মানে অবশ্যই তোমার ইমেইল সম্পর্কে কোনো ধারণা নেই। কাজেই আবারও বলছি যে কোনো বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে না এবং শব্দের মাঝখানে কোনো স্পেস দেওয়া থাকবে না, আর অ্যাড্রেসের কোন অংশে কি থাকে এটা সঠিকভাবে লিখতে হবে। তো আমরা আরও একটা উদাহরণ দেখি। ধরো তোমাকে বলা হলো যে কোনো মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন, এখন তার রক্তের সন্ধান করে কোনো বন্ধুকে বা একাধিক বন্ধুকে ইমেইল করো। এখন এইখানে দেখতে পাচ্ছ টু অংশে একজনের ইমেইল অ্যাড্রেস আছে এবং সিসি অংশে আরও 4 জনের ইমেইল অ্যাড্রেস আছে, অর্থাৎ এই মেসেজটা কিন্তু এই মোট 5 জনের কাছেই যাবে এবং তারা 5 জনই জানবে যে মেসেজটা তুমি কাকে কাকে দিয়েছো। কাজে এই রকম ক্ষেত্রে যখন একাধিক মানুষকে একই ইমেইল জানানোর দরকার হতে পারে সেই ক্ষেত্রে তুমি সিসির ঘরে আরও এক বা একাধিক অ্যাড্রেস লিখবে, অন্য সময় কিন্তু সিসির ঘরটা ফাঁকা থাকবে। এরপরে অবশ্যই আছে সাবজেক্ট, এবং সাবজেক্টে কী লেখা আছে দেখো, বি পজিটিভ রক্ত প্রয়োজন, অর্থাৎ যত সংক্ষেপে তুমি তোমার ইমেইলের বিষয়টা বলতে পারো। এবং বক্তব্যের অংশে খুব সংক্ষেপে কিন্তু শুধু রক্ত যে প্রয়োজন সেটাই বলা হয়েছে, অর্থাৎ অনেক বেশি কথা বলার দরকার নেই। তাহলে দেখতেই পাচ্ছ যে কত সংক্ষেপে ইমেইল লেখা যায়। শুধু আমাদের কিছু জরুরি জিনিস লক্ষ্য রাখতে হবে, তাহলেই কিন্তু এখানে একদম 8 বা অনেক সময় 9ও পাওয়া যেতে পারে। ইমেইলে কিন্তু অনেক সময় দরখাস্তও লিখতে বলা হয়, যেমন অনেক সময় এরকম প্রশ্ন থাকে যে তুমি তোমার অধ্যক্ষের কাছে একদিনের ছুটি চেয়ে আবেদন করো, অথবা বন্ধুরা মিলে বনভোজনে যেতে চাও, অধ্যক্ষের নিকট অনুমতি চেয়ে একটা ইমেইল করো। তো এই সব ক্ষেত্রে এই যে ইমেইলে আমরা যথারীতি টু, সিসি এবং সাবজেক্ট অংশটা লিখব এবং মূল যে বক্তব্যের অংশটা সেখানে কিন্তু ওই যে আগে আমরা যেভাবে আবেদন লিখেছি, দরখাস্ত লিখেছি ছুটি চেয়ে বা যে কোনো অনুমতি
অনুমতি চেয়ে সেই নিয়মে কিন্তু ওই ঘরটাতে একটা দরখাস্ত লিখতে হবে। অর্থাৎ তারিখ, তারপর বরাবর, তারপর অধ্যক্ষ, এরপরে তোমার প্রতিষ্ঠানের নাম, এরপরে হচ্ছে বিষয় থাকবে। বিষয় কিন্তু এখানে দুইটা হয়ে যাচ্ছে, সাবজেক্ট হিসেবে থাকবে একটা সংক্ষিপ্ত বিষয়, এবং পরের বিষয়টা দরখাস্ত লেখার নিয়ম হিসেবে আমরা যে বিষয়টা লিখে থাকি, একদিনের ছুটি চেয়ে আবেদন বা বনভোজনের অনুমতি চেয়ে আবেদন, এই যে এরকম বিষয় লিখতে হবে। এরপর যথারীতি সেই দরখাস্তের মতো জনাব, বিনীত নিবেদন, এই যে এরপরে তুমি তোমার বক্তব্য যেটা লিখতে বলা হবে সেটা সুন্দর করে লিখবে, যেরকম তোমরা দরখাস্তে লিখে থাকো। নির্মিতি অংশের ভালো নাম্বার তোলার একটা জায়গা হচ্ছে ইমেইল, কারণ এই যে ইমেইলের সাথে অথবা হিসেবে যে প্রশ্নগুলো থাকে, ভাষণ লেখো বা দিনলিপি লেখো বা প্রতিবেদন থাকতে পারে, সেগুলো একটু বড় হয়ে থাকে, ওগুলো লিখতে কিন্তু বেশ সময় লাগে এবং নাম্বারও কিন্তু ইমেইলের চেয়ে কম পাওয়া যাবে তুমি যতই সুন্দর করে লেখো। সেদিক থেকে ইমেইল লেখা কিন্তু অনেক অনেক লাভজনক, কারণ এক্ষেত্রে তোমার সময়ও কম লাগবে এবং সুন্দর ফরম্যাটে লিখলে নাম্বারও অনেক বেশি পাওয়া যাবে। শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে অল্প কিছু বিষয়, এবং সেগুলোও কিন্তু খুবই জরুরি। এই ছিল আজকের ইমেইল বিষয়ক ক্লাস, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই তাহলে, ধন্যবাদ।